সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। সামাজিক ন্যায় মঞ্চ বর্তমানে গোটা দেশেই একটা পুরনো দলিতদের উপর একটা, যেটা প্রাচীনকাল থেকেই হয়ে আসছে এবং আজও দলিতদের উপর অন্যায় অত্যাচার, দলিত শ্রেণীর মানুষকে সবসময় পিছিয়ে রাখার একটা প্রবণতা এই সমাজে প্রবাহিত হয়। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। বিষয় সামাজিক ন্যায় মঞ্চ গঠিত হয়েছে। তারা সমাজের পিছিয়ে পড়া যে মানুষ, তাদের উপর যে অত্যাচার, জাতপাতের উপর যে জাতপাতের ভিত্তিতে যে বিভাজন, তার প্রতিবাদ, সামাজিক ক্ষেত্রে সকলের সমান অধিকারের বার্তা নিয়ে এগিয়ে চলেছে। আজকে আপনাদের সামনে তুলে ধরব সামাজিক ন্যায় মঞ্চের সর্বভারতীয় সম্পাদক, প্রাক্তন সাংসদ এবং সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য রামচন্দ্র ডোম। নামটা অনেকে জানেন তো নিশ্চয়ই। বোলপুর থেকে উনি এমপি হয়েছিলেন, তখন সিপিএমের। এই মুহূর্তে গোটা রাজ্যে এসআইআর আবহ চলছে। বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের শিক্ষা দুর্নীতি থেকে বিষয়গুলো আছে। বিজেপি তারা ধর্মীয়করণের দিকে বেশি, হিন্দু হিন্দু ভাই ভাই একটা চলছে। কিন্তু সমাজের এই পিছিয়ে পড়া দলিত মানুষগুলোকে, যা ডক্টর বি.আর. আম্বেদকর যে কারণে সংবিধান করেছিলেন, যে প্রচেষ্টা করেছিলেন, যে বি.আর. আম্বেদকর তার নিজের জীবনে যে অত্যাচার সহ্য করেছিলেন, এরই প্রেক্ষাপটে সামাজিক ন্যায় মঞ্চ তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছেন। সমাজে এই নিচু শ্রেণীর মানুষকে, যাদের নিচু বলে বারবার করে রাখা হয়, শূদ্র বলে, তাদের জন্য লড়াই করছেন। আমাদের এপি অকপটে সরাসরি আমাদের সাথে উপস্থাপনা অংশগ্রহণ করলেন। দেখাবো রামচন্দ্র ডোমের সেই বক্তব্য। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। আজকে আমরা আমাদের এই ছোট্ট গ্রামাঞ্চলের প্রচার মাধ্যমে আমাদের কাছে সামনে পেয়ে গেছি প্রাক্তন সাংসদ, সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মাননীয় রামচন্দ্র ডোম মহাশয়কে, যিনি এই মুহূর্তে সামাজিক ন্যায় মঞ্চের সর্বভারতীয় সম্পাদক। আজকের দিনে দাঁড়িয়ে স্যার মনুবাদের একটা প্রসার চাপিয়ে দেওয়া চলছে, গোটা দেশ দেখতে পাচ্ছে সেটা। আপনি একজন আইনসভার সাংসদ ছিলেন, দীর্ঘ বামপন্থী রাজনীতি, যে বামপন্থী রাজনীতি মানুষকে বৈষম্য দূরীকরণের সচেতনতা করেছে, সেইখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কেন সামাজিক ন্যায়মঞ্চ তৈরি করে আবার পথে নামতে হচ্ছে? প্রথম কথা হচ্ছে, সামাজিক ন্যায়মঞ্চ কোনো বৈষম্য সৃষ্টিকারী সংগঠন নয়। এটা হচ্ছে যে বৈষম্যগুলো আছে, সেই বৈষম্য, সামাজিক বৈষম্য, সেই সামাজিক বৈষম্যগুলো মেটানোর জন্যই, সেই বৈষম্যের বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য এবং কার্যকরী আন্দোলন গড়ে তোলার জন্য এটা একটা আন্দোলনের মঞ্চ, সামাজিক আন্দোলনের মঞ্চ, যার সঙ্গে সামাজিক ন্যায়ের সম্পর্ক জড়িত। ভারতীয় সংবিধানে আপনার যেমন গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমতা আছে, ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সেক্ষেত্রে আর্থিক এবং সামাজিক ন্যায়ের প্রশ্নটাও সেখানে জুড়েছেন, তাই তো? আর্থ সামাজিক ন্যায়, সেই ন্যায় এখনো প্রতিষ্ঠিত হয়নি দেশে। আর বিশেষ করে যে কথাটা দিয়ে সূচনা করলেন, যে আমাদের দেশে বর্তমানের শাসক তার সুনির্দিষ্ট যে মতাদর্শগত রাজনৈতিক মতাদর্শ যাকে বলে, সেই মতাদর্শটাই হচ্ছে মানে হিন্দুত্ববাদী, অনুবাদী মতাদর্শ, এবং যার ফলে দেশে নতুন করে মধ্যযুগীয় যে দ্বন্দ্বগুলো ছিল সেগুলো আজকে আবার নতুন করে প্রকট হচ্ছে এবং সেগুলোকে প্রকট করে তুলছে। জাতিবাদী, বর্ণবাদী, তারপর হচ্ছে সাম্প্রদায়িকতার বিভাজন, এগুলো হচ্ছে এখন সামনের সারিতে চলে এসেছে। মানুষকে ভাগ করে ক্ষমতায় টেনে, যাকে ডিভাইড অ্যান্ড রুল পলিসি বলে, এগুলো হচ্ছে সামাজিক প্রযুক্তি, সেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং
এর মধ্য দিয়ে ওরা ক্ষমতায় টিকে থাকছে। এই মতবাদকে চ্যালেঞ্জ করে সমাজে বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে সমব্যবস্থা চালু রাখার ক্ষেত্রে আপনাদের একটা বড় দায়িত্ব বামপন্থীদের। সেক্ষেত্রে দাঁড়িয়ে দেশের সংসদীয় গণতন্ত্রে আইনসভায় প্রতিনিধি না থাকলে সেই লড়াইকে সম্পন্ন করা সম্ভব হয় না। কিন্তু দেখা যায় খুব দ্রুততার সাথে ভারতবর্ষে বিশেষ করে বামপন্থী দল সহ সিপিআইএম আপনার দল, তারা দিনকে দিন আইনসভায় শূন্য, মানে পশ্চিমবঙ্গও শূন্য হয়ে গেছে। এখান থেকে উত্তরণ হবে কিভাবে? কথাটা হচ্ছে যে আইনসভায় সাময়িকভাবে শূন্যতা, সেটা যেমন একটা তার কিছু নেতিবাচক প্রভাব থাকে, সেটা যেমন সত্য, আবার বামপন্থীদের উপস্থিতিটা সংসদ বিধানসভায় সেটা যে আম জনতার পক্ষে, বিশেষ করে শ্রমজীবী মানুষের পক্ষে, সামাজিকভাবে প্রান্তিক মানুষের পক্ষে যে সেটাও যে ক্ষতিকারক হয়ে গেছে, সেটা মানুষ অভিজ্ঞতা দিয়ে বোঝে। বামপন্থীদের উপস্থিতিটা হচ্ছে খুবই সদর্থক। সেই সদর্থক ভূমিকা বিধানসভা হোক বা দেশের আইনসভা হোক, সে লোকসভা রাজ্যসভা যাই বলে, এখানে তাদের উপস্থিতি যদি একটা উল্লেখযোগ্য সংখ্যায় উপস্থিতি থাকে, তাতে দেশের সাধারণ মানুষের, বিশেষ করে শ্রমজীবী মানুষের স্বার্থ অনেক বেশি রক্ষিত হয়, তাদের মর্যাদা বাড়ে। আজকে এটাই হয়েছে যে বামপন্থীদের আজকে একেবারেই শূন্য নয়, স্বল্প সংখ্যক হওয়ার কারণে সেটা কাজবাড়ি করে যে সংখ্যাধিক্যের রাজনীতি চলছে, সেই সংখ্যাধিক্যের রাজনীতি যা গণতন্ত্রকে প্রতি মুহূর্তে মানে গলা টিপে ধরছে, সেই রাজনীতি আজকে মানুষের অধিকারগুলোই হরণ করছে। আজকে সাংবিধানিক অধিকার, সামাজিক অধিকার, এইসব আর্থিক অধিকার, সব অধিকারই আজকে আক্রান্ত হচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা, এবং এর উত্তরণ ঘটাতে হলে অবশ্যই মানুষকেই করতে হবে, এবং সেই চেষ্টা তো বামপন্থীদের আছে। ময়দানের লড়াই, আর্থিক বৈষম্যের বিরুদ্ধে, শোষণ যন্ত্রণার বিরুদ্ধে লড়াই, সামাজিক শোষণের বিরুদ্ধে লড়াই, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই, এই সব লড়াইকে একত্রিত করেই বামপন্থীরা ময়দানে মানুষকে সামিল করার চেষ্টা করছেন। এবং বিশেষ করে পশ্চিমবাংলায় বামপন্থীর পুনরুত্থানের জন্য, বামপন্থার পুনরুত্থানের জন্যই সার্বিক প্রচেষ্টা চলছে। এবং এই বামপন্থীর পুনরুত্থান ছাড়া খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, সামাজিকভাবে প্রান্তিক মানুষ, আদিবাসী হোক, দলিত হোক, গরিব সংখ্যালঘু হোক, অন্যান্য পশ্চাৎপদ বর্গ, ওবিসি হোক, সবারই এই অধিকার রক্ষার প্রশ্নে এটা অত্যন্ত বাস্তব ঘটনা যে এটা তার প্রয়োজন মানুষ ছত্রে ছত্রে অনুভব করছে। এক্ষেত্রে আপনাকে বলি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস, যা সিপিএমকে সরিয়ে যারা ক্ষমতায় এসেছিলেন, তারা প্রান্তিক মানুষের জন্য লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী বিভিন্ন ভাতা দিচ্ছেন। এবং এই ট্রেন্ড দেখা যাচ্ছে গোটা দেশের ক্ষেত্রেই ডিবিট পলিসি, মানে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, অনুদান ভিত্তিক রাজনীতি, এবং সেখানে যে দল যত বেশি সেটা করছে তারা ভোটে জিতে যাচ্ছে। এ বিষয়ে আপনার অ্যানালিসিস কী? সেটা হচ্ছে এগুলোর কিছু পজিটিভ প্রভাব তো আছেই। ভোটের প্রকল্পের জন্য যে এইসব অনুদান প্রকল্প, কিন্তু এর একটা সামাজিকও প্রয়োজন আছে। বিশেষ করে আমাদের মতো দেশে যেটা কল্যাণমূলক রাষ্ট্র, সেই কল্যাণমূলক প্রকল্পগুলোই তো উঠে গেছে একটা একটা করে, এবং সব থেকে শ্রমিক শ্রেণীর যে অধিকার, সেই অধিকারই আজকে আক্রান্ত। শ্রমের যে অধিকার, শ্রম আইন ইত্যাদি সেটা আক্রান্ত, সামাজিক সুরক্ষার যে বিষয়, পেনশন ইত্যাদি সেগুলো আক্রান্ত। এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার বিকল্প হিসেবে যা সামনে আনছেন সেটাকে বলা হয় ইনসেন্টিভাইজেশনের প্রকল্প। আসলে ইনসেন্টিভাইজেশন তো হাতে গোনা টাকা, কিন্তু আসলে সুদূর প্রসারী যে সামাজিক সুরক্ষা, আর্থিক সুরক্ষা যা দিতে পারে সেগুলো ছাঁটাই হচ্ছে। এটাই হচ্ছে মানে বৈপরীত্য। সেই বৈপরীত্য নিয়েই চলছে, এবং একে বলে গোড়াই কেটে আগায় জল ঢালা। গোড়াই কেটে আগায় জল ঢালা, আসল ক্ষতের কোনো চিকিৎসা নেই, মলম লাগিয়ে যন্ত্রণা লাগানোর চেষ্টা করা। এগুলো দিয়ে মৌলিক কোনো সমস্যার সমাধান হচ্ছে না। না শিক্ষার সমস্যা, না চিকিৎসার সমস্যা, না বেকারিত্বের সমস্যা, না বাজারের মূল্য নিয়ন্ত্রণের সমস্যা, না মা বোনদের সামাজিক নিরাপত্তার প্রশ্ন, মর্যাদা রক্ষার প্রশ্ন, কোনো কিছুই হচ্ছে না। সেগুলো আজকে সবই মানে পণ্যে পরিণত হয়ে গেছে। স্যার, আপনি সিপিআইএম পার্টির পলিট ব্যুরো সদস্য। একটু অন্য প্রসঙ্গে আসি, এই আন্দোলনের প্রসঙ্গে। সিপিআইএমের দীর্ঘদিনের ইতিহাস আছে লড়াই সংগ্রামে। বামপন্থীরা যখন পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিলেন, তখন মমতা ব্যানার্জি যে ধরনের আন্দোলন করেছিলেন, তাপসী মালিক থেকে আরম্ভ করে যে ধরনের
দুর্ঘটনা বা মৃত্যুর ক্ষেত্রে উনি রাজ্যকে অচল করে দিয়েছিলেন এবং পরবর্তীকালে বামপন্থীদের সরিয়ে তিনি মানুষ তাকে ক্ষমতায় নিয়ে এসছেন। আজকের দিনে দাঁড়িয়ে যে আরজি করে এত বড় একটা ঘটনা ঘটলো, যেন আপনার দলেরই যুবনেত্রীরা সেই ঘটনা তাদের জন্যই প্রকাশ্যে এলো, সেখানে কেমন যেন সিপিআইএম আন্দোলনটাকে ঠিক মতন করতে পারলো না বা আন্দোলনের রাজ ধরতে পারলো না, এমন একটা কিছু মনে হয়নি আপনাদের? না, এটা একেবারেই ঠিক নয়। কারণ এই আন্দোলনটা সামাজিক আন্দোলন ছিল এবং সেই সামাজিক আন্দোলনকে যেভাবে পৃষ্ঠপোষকতা করা দরকার তা আমাদের পার্টি এবং বামপন্থীরা করছে, কিন্তু কখনো এটা রাজনীতিকরণ করতে চাইনি এবং যার ফলে এই সামাজিক আন্দোলনের এত ব্যাপকতা হয়েছিল। হ্যাঁ, এবং জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, গ্রাম, শহর নির্বিশেষে একেবারে দুনিয়া কাঁপানো যদি আন্দোলন বলেন, এই একটা মানে খুব নজিরবিহীন ঘটনা। এইটা কখনোই ঘটতো না যদি এটা সংকীর্ণ রাজনীতি রসে দুষ্ট হয়ে যেত। এইটা আমরা খুব সচেতনভাবেই সেটা করি, যে মনে করি না সেই আন্দোলন শেষ হয়ে গেছে, সেই আন্দোলনের ধারা এখনও বহমান চলবে। এই স্যার, বামপন্থীরা নেই ক্ষমতায়, তৃণমূল কংগ্রেসের জামানায় 26,000 শিক্ষকের চাকরি চলে গেল সুপ্রিম কোর্ট নির্দেশে, কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তুলে। আগামী দিনে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরও এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে আদালতে বিচারাধীন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সিপিআইএম তথা বামপন্থীরা এই সমাজের পাশে দাঁড়িয়ে কতটা আন্দোলনের তৈরি করে পশ্চিমবঙ্গের মানুষকে পুনরায় আপনাদের দিকে ফিরিয়ে আনতে পারে? প্রশ্নটা হচ্ছে শিক্ষক নিয়োগ বা বিনিয়োগের প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষক নিয়োগও শিক্ষা ব্যবস্থার সঙ্গে বর্তমানে শিক্ষা ব্যবস্থা একেবারে রোগগ্রস্ত, রোগাক্রান্ত হয়ে গেছে। এত রুগ্নতা কোনো হয়নি। দুর্নীতিতে একটা মানে আধার। আজকে শাসকের মানে রাজ্য কেন্দ্রের শাসকদের পৃষ্ঠপোষকতা, এই নানা দুর্নীতি, ম্যাক্রো লেভেলের মাইক্রো লেভেলের এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপে, এবং তার মধ্যে একটা ঘটনা পশ্চিমবাংলার শিক্ষক নিয়োগের প্রশ্নে যা ঘটেছে, এটা হচ্ছে একে বলে হিমশৈলের শীর্ষভাগ। এইটাই শেষ কথা, হিমশৈলের শীর্ষভাগ আমরা দেখছি। এই সবের বিরুদ্ধেই লড়াই, আইনি লড়াইয়ে মহামান্য সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন তার উপরে তো আমাদের বলার কিছু নেই। আমাদের কথা হচ্ছে এই সব ব্যবস্থার জন্য যারা দায়ী তাদের শাস্তি করা। হ্যাঁ, কিছু যারা ভিকটিম হয়েছে তাদের শাস্তি দিলে তো শুধু হবে না, যারা এর জন্য দায়ী এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য তাদের শাস্তি হবে। সেই শাস্তি কতটা হবে এখনো সময়ের অপেক্ষা। কিন্তু এটা বুঝতে হবে যে শিক্ষা ব্যবস্থা যেভাবে আজকে রোগগ্রস্ত হয়েছে, প্রায় উঠে যাওয়ার অবস্থা সরকারি পৃষ্ঠপোষিত শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার প্রশ্নটা আজকে জরুরি। সেই জন্য সেই জরুরি বিষয়ে আমাদের লড়াই, সেই লড়াই শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, কর্মসংস্থানের অধিকার। এই যে 100 দিনের কাজ বন্ধ, লুট হয়ে গেছে, কিন্তু মানে কত দৃষ্টান্ত নেবে? এই কাজ নেই, সব পরিযায়ী শ্রমিক হয়ে বেকার ছেলেপুলেরা মাঝখানে স্কুল কলেজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে খাটতে অন্য রাজ্যে চলে যাচ্ছে। এই যে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, এগুলো কি কোনো স্থায়ী ঠিকানা? এটা হতে পারে একটা দেশের নীতি, আর্থসামাজিক নীতি এই লক্ষ্যে চলবে। আমূল আর্থসামাজিক নীতির যেমন পরিবর্তনের জন্য লড়াই, পাশাপাশি এই ধরনের যে ভিতরের যে রোগ ঢুকেছে সেই রোগগুলোর বিরুদ্ধেও সেই লড়াই চলবে, রাস্তায় চলবে, আবার আইনি লড়াই উঠবে। আসলে এটাও সামাজিক ন্যায় লড়াইয়ের অঙ্গ। স্যার, এই মুহূর্তে গতকাল তুফানগঞ্জ থেকে, কোচবিহারের তুফানগঞ্জ থেকে আপনাদের পার্টি সংকল্প বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছেন, যেটা আজকে জলপাইগুড়িতে পড়েছে। আপনাদের সেখানকার সমাবেশে প্রচুর জনজোয়ার দেখা গেল। আবার কিছু দিন আগে যখন আপনাদের শ্রমিক কৃষক সংগঠন মিলে ব্রিগেড সমাবেশ করলেন, প্রচুর মানুষ দেখা গেল। এবং অন্যান্য দলগুলো আপনাদের যার চরম বিরোধী তারাও বলে যে বামপন্থীরাই পারে ব্রিগেড ভরাতে। এত মানুষ আসে, কিন্তু সেটা ভোট বাক্সে যাচ্ছে না কেন? প্রশ্নটা হচ্ছে সবই ভোট বাক্সের লক্ষ্য নিয়ে এইসব করা হয় না। বামপন্থীদের, বিশেষ করে কমিউনিস্টদের কাছে শ্রেণী এবং সামাজিক আন্দোলনকে মজবুত করতে হবে, প্রসারিত করতে হবে। আমরা তো সমাজ পরিবর্তনের জন্য আমরা কর্মসূচি করি, আখেরে তো সমাজ পরিবর্তন চাই, সেই সমাজ পরিবর্তনের লড়াইয়ের সঙ্গে এগুলো যুক্ত। কিন্তু নির্বাচনটা একটা লড়াই, সেই নির্বাচনী লড়াইয়ের নানা আপনাকে টিএমসি বিজেপির বাইনারি কাছে হারিয়ে যাচ্ছে। লড়াইয়ে নানা ফ্যাক্টর কাজ করছে। এক তো হচ্ছে সরাসরি যে কথাটা বললেন যে বাইনারি, অর্থাৎ দ্বিমেরুকরণের রাজনীতি, অর্থাৎ
অর্থাৎ সরাসরি সাম্প্রদায়িক যে মশলা, যাকে বলে এত সস্তা জনপ্রিয় মশলা, সেটা তো বামপন্থীরা সেই মশলা ব্যবহার করতে পারে না। এই মশলা ব্যবহার করে মানুষকে ভাগ করে ভোটের বাক্সে সেটা মানে ফেলানোর চেষ্টা, সেই একটা প্রচেষ্টা আছে। আর হচ্ছে হাজার হাজার কোটি টাকার কালো টাকার কারবার, সেই টাকা এই নির্বাচনী প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে যে ভুয়ো ভোটার, মৃত ভোটার, তারপরে হচ্ছে যে ভোটারের কোনো অস্তিত্বহীন ভোটার, এই সব ভোটার যেগুলো হচ্ছে ভুতুরে ভোটার, সেই সব ভোটার নিয়ে কারবার। অর্থাৎ সে একটা বুথে যদি 200-250 সেরকম ভোটার থাকে, সেগুলো গিয়ে গাইড করে সেই বোতাম টিপে সেই ভোটগুলো বাক্সে ফেলানোর যে প্রকল্প, তার ফলে অস্বচ্ছতা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। একদিকে হচ্ছে মাসল পাওয়ার, একদিকে মানি পাওয়ার, অর্থশক্তি, পেশি শক্তি, আর হচ্ছে এই প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করে, এমনকি নির্বাচন কমিশনকেও ব্যবহার করে আজকাল নাকি এইসব ভোট লুটের ব্যবস্থা হচ্ছে সারা দেশে। এ শুধু আমাদের অভিযোগ নয়, এর সমগ্র বিরোধীরাই সেই অভিযোগ করছে। তো স্বাভাবিকভাবেই এইসব যদি সংস্কার না হয়, তাহলে আপনি ভোটের যে রেজাল্ট চাইছেন, জনসমাবেশের সঙ্গে সেই ভোটের রেজাল্টের সামঞ্জস্য থাকছে না। এটা একটা বাস্তব। আমরা সেই লড়াইও করতে চাই, সেই সংস্কারের লড়াইও আমরা করতে চাই। স্যার, আপনার কাছে শেষ প্রশ্ন, এই যে অবস্থা আপনি যে এতক্ষণ বিশ্লেষণ করলেন, এখান থেকে ভারতীয় রাজনীতিতে এবং পশ্চিমবঙ্গ রাজনীতিতে যে বামপন্থীদের প্রাসঙ্গিক রাখতেই হবে, না হলে সমাজ আজকে এই জায়গায় পৌঁছাচ্ছে। এখান থেকে উত্তরণের উপায় কি আছে? এটা উত্তরণের উপায় একটাই, যে মানুষ সাময়িকভাবে বামপন্থীদের থেকে মুখ ফিরিয়েছে নানা কারণে, সেই মানুষকে আবার সামিল করতে হবে লড়াইয়ের মঞ্চে। অর্থাৎ যে পথ প্রকৃত উত্তরণের পথ, শ্রমজীবী মানুষের, মধ্যমবর্গীয় মানুষের, শ্রমিক, কৃষক, মজুর সহ অসংগঠিত, মানে কোটি কোটি যে অসংগঠিত ক্ষেত্রে শ্রমজীবী মানুষ আছে, এই সব অংশে মানুষের উত্তরণ যদি ঘটাতে হয়, বামপন্থাই হচ্ছে প্রকৃত বিকল্প। বামপন্থার উপরে কোনো বিকল্প নেই। এবং মানুষের অভিজ্ঞতায় যথেষ্ট, দেশের সরকারের, বিজেপি সরকারের শাসন এবং আমাদের রাজ্যে 14 বছরে তৃণমূল কংগ্রেসের শাসন, এই শাসকরা তাদের মতাদর্শগতভাবে যে নীতিতে চালাচ্ছে রাজ্য এবং দেশ, সেই মতাদর্শের খুঁটিটা হচ্ছে আসলে নাগপুরে বাঁধা, একই সুতোতে বাঁধা। সেই দুটো শক্তি আসলে আমাদের উত্তরণের পক্ষে মুখ্য বাধা, জনগণের উত্তরণের পক্ষে মুখ্য বাধা। সেই বাধা সরাতে হবে, তাদের বিচ্ছিন্ন করতে হবে। এবং সেখানে মুখ্য হাতিয়ারই হচ্ছে যে আর্থিক সামাজিক বিষয়ে একটা কার্যকরী গণ আন্দোলন গড়ে তোলা, ব্যাপক অংশের মানুষকে এই লাল ঝান্ডার পতাকা তলে সামিল করা। সেই কাজ আমরা করছি। অর্থাৎ বামপন্থার পুনর্জাগরণ ঘটানোর জন্যই যে কাজ, সে আমাদের বাংলা বাঁচাও পদযাত্রা বা অন্যান্য যে কোনো সামাজিক আর্থিক ন্যায়ের জন্য যে লড়াই, সেই লড়াইয়ের অভিমুখ হচ্ছে একই। সেই অভিমুখেই আমরা তাহলে কি স্যার শেষে এটাই বলতে হয় আপনার কাছে যে আগামী 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সিপিআইএম তথা বাম দলগুলি কি বিধানসভায় ভালো পরিমাণ প্রতিনিধি পাঠাতে পারবে? আমরা সবসময় আশাবাদী, কিন্তু একথা তো হাত গুনে বলা যাবে না যে নির্বাচনী ফলাফল কী হবে, কারণ অনেকটাই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই যে ফ্যাক্টরগুলোর কথা বললাম, সেই কোনো ফ্যাক্টরটাই মানে নিয়ন্ত্রণের মধ্যে নেই। কারণ এই ফ্যাক্টরগুলো যদি কাজ করে, তাহলে সেখানে অনিশ্চয়তা থাকে। মানুষের যাকে বলে অবাধ শান্তিপূর্ণ ভোটাধিকার, সেই ভোটাধিকার যদি নিশ্চিত হয়, তাহলে মানুষ নিজের সিদ্ধান্ত, তার একান্ত গোপন সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত জানানো যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে নিশ্চিত করতে হবে। এবং তার দায়িত্ব দেশের নির্বাচন কমিশনের, রাজ্যের নির্বাচন কমিশনের এবং প্রশাসনের। সেই দায়িত্ব যদি যথাযথ প্রতিপালিত হয়, আর জনগণ যদি সাময়িক সেই সঙ্গে একইভাবে নিচের তলায় তাদের জাগরণ ঘটে, তাহলে এই ধরনের বাধা চুরমার হয়ে যাবে। এটাই আমরা বিশ্বাস করি। আপনারা আশাবাদ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় রামচন্দ্র মহাশয়কে, তার মূল্যবান সময় আমাদের মতন একটি ছোট্ট চ্যানেলকে তিনি সাক্ষাৎকার দিয়ে আমাদেরকে সমাজকে আরও জানানোর উপায় করে দিলেন। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। ধন্যবাদ। অর্শ রোগের ধন্বন্তরী চিকিৎসা। আজই আসুন RM চোখ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার। সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন।